ভারত আবিষ্কার করেছে এমন এক দুর্লভ প্রযুক্তি যে এখন সমুদ্রের নোনা জল সোজা রূপান্তরিত হবে তেলে। এখন রাশিয়া এবং আরব দেশের তেলের ওপর লাগবে ব্যান্ড। ভারতের এই দুর্লভ প্রযুক্তির চাহিদা গোটা বিশ্বতেই বেড়ে গেছে। ভারত রেখেছে এমন শর্ত যে টাকা দেবে সেই পাবে এই দুর্লভ প্রযুক্তি। ভারতের সামনে আমেরিকার মতো দেশও হয়েছে নত মস্তক। বন্ধুরা, এখন আমাদের ভারত সেই কেন্দ্রে গিয়ে বসে আছে যেখানে ভারতের চক্রব্যূহের জালে আমেরিকার মতো মহাশক্তিশালী দেশও জড়িয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা, যে নিজেকে সুপার পাওয়ার বলে মনে করে, আজ তারা ঋণের জালে জর্জরিত হয়ে গেছে। তাদের সাম্রাজ্য এখন শেষের পথে। অন্যদিকে রাশিয়া এবং আরব দেশ, যারা তেলের সম্রাট হয়ে বসে আছে, আজ তাদের এমন অবস্থা যে তারা খুবই স্বল্প মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হয়ে গেছে। কারণ এই দেশগুলোর সবথেকে বেশি পরিমাণে তেল ভারত এবং চীন ক্রয় করে। এদের তেলের বিজনেস ভারত এবং চীনের জন্যই টিকে আছে। ভগবান না করুক, ভারত যদি এদের তেলের ওপর ব্যান্ড লাগিয়ে দেয় তাহলে এদের পুরো ইকোনমি নড়বড়ে হয়ে যাবে। আর যেই গতিতে ভারত এনার্জি সেক্টরে এগিয়ে যাচ্ছে, সেই হিসাবে এইরকম হতে বেশি সময় লাগবে না। যেমনটা আমরা সবাই দেখছি যে ভারত এখন আত্মনির্ভর হওয়ার দিকে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভারত সবার প্রথমে এনার্জি সেক্টরে তার নির্ভরতাকে কম করার জন্য অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরকমটা করার আসল কারণ হলো ভারত সবচেয়ে বেশি এই সেক্টরেই অন্য দেশের ওপর নির্ভরশীল। অন্তত প্রায় 85% ডিপেন্ডেন্সি রয়েছে ভারতের। যদি এই ডিপেন্ডেন্সি কম হয়ে যায় তাহলে মূল্য বৃদ্ধি থেকে ভারত অনেকটা স্বস্তি পাবে, কারণ সব ট্রান্সপোর্ট সিস্টেমই এর ওপর নির্ভরশীল। সমস্ত হেভি ভেহিকেল ডিজেল পেট্রোল দিয়ে চলাচল করে। এই সময়ে সব জায়গাতেই যে খবর দেখানো হচ্ছে, এই খবর দেখে আপনার এটাই মনে হচ্ছে যে রাশিয়া ভারতে অনেক ইনভেস্টমেন্ট করে রেখেছে, কিন্তু এরকম কিছুই নয়। ভারত একা রাশিয়ায় প্রায় $13 বিলিয়ন ইনভেস্ট করে রেখেছে। এই ইনভেস্টমেন্ট অয়েল, গ্যাস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারত এবং চীন রাশিয়ার অনেক বড় ট্রেড পার্টনার হয়ে গেছে, যেখানে ভারত প্রায় 20 লক্ষ ব্যারেল প্রতিদিন কাঁচা তেলকে রাশিয়া থেকে ইম্পোর্ট করেছে। আর অন্যদিকে ভারত রাশিয়াকে অনেক ইম্পর্টেন্ট মেশিনারি পার্টস এক্সপোর্ট করেছে। কিন্তু এখন ভারত তার তেলের প্রয়োজনীয়তাকে এমন নতুন অল্টারনেটিভ মেথড দিয়ে রিপ্লেস করা শুরু করে দিয়েছে, যার বিষয়ে আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত কেউ চিন্তা করতেও পারত না। এখন এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর সামনে উঠে আসছে ভারতের ফুয়েল সেক্টর থেকে, যা রাশিয়া এবং আরব দেশের জন্য একটা বড় বিপদ হতে পারে। দেখতে গেলে ডিজেল পেট্রোল থেকে পলিউশন এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পৃথিবী এখন ধ্বংস হওয়ার পথে। কিন্তু এখন আমাদের ভারত পৃথিবীকে পুনর্জন্ম দেওয়ার জন্য এমন অনন্য পদ্ধতি খুঁজে বের করেছে যা থেকে ভারত তার শক্তির ডিমান্ডকে পূরণ করতে পারবে। যেখানে পুরো বিশ্বই ডিজেল পেট্রোলের অল্টারনেটিভ খুঁজছে, তো ওদিকে ভারত ডিজেল পেট্রোলের এমন পাওয়ারফুল অল্টারনেটিভ তৈরি করে গোটা বিশ্বকে আশ্চর্য করে দিয়েছে। ভারত এমন দুর্লভ প্রযুক্তি বিকশিত করে ফেলেছে যে এখন সোজা সমুদ্রের নোনা জল তেলে রূপান্তরিত হবে। এটা যেমন তেমন তেল নয়, এটা একেবারে দূষণ মুক্ত। একে ফিউচার অফ ফুয়েলও বলা হচ্ছে। এটা সোনার উপর চেয়েও বেশি দামি। মনে হচ্ছে পরবর্তীকালে এরই রাজত্ব চলবে। এটা ডিজেল পেট্রোলের অস্তিত্বই সম্পূর্ণভাবে শেষ করে দেবে। বন্ধুরা, এখানে প্রধান খবর হলো আইআইটি মাদ্রাসের রিসার্চাররা সি ওয়াটার অর্থাৎ সমুদ্রের জল দিয়ে হাইড্রোজেন ফুয়েল তৈরি করে দেখিয়েছে। আপনাদের বলে রাখি, 2010 সালেই BMW তার হাইড্রোজেন ফুয়েল নিয়ে রিসার্চ বন্ধ করে দিয়েছিল, কারণ হাইড্রোজেন ফুয়েলকে প্রডিউস করার জন্য স্বচ্ছ জলের প্রয়োজন হয়। কিন্তু আজ ভারতের বিজ্ঞানীরাই কথাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দিয়েছে। যেখানে সমুদ্রের জল অর্থাৎ নোনা জল দিয়ে হাইড্রোজেনকে আলাদা করার কাজ করা হয়েছে। আপনাদের বলে রাখি, আইআইটি মাদ্রাজের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নতুন মেথডকে ডিসকভার করা হয়েছে। এখানে ইলেকট্রোলাইজার টেকনোলজি ব্যবহার করে সমুদ্রের জল থেকে হাইড্রোজেনকে উৎপন্ন করা হয়েছে। আর যেই মেশিনের ব্যবহার করা হয়েছে তাকেও রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার পাওয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করে চালানো হয়েছে। বিজ্ঞানীরা যে ফুয়েলকে তৈরি করেছে তাকে গ্রিন হাইড্রোজেনও
বলা যেতে পারে, যার ব্যবহার পরবর্তীকালে ট্রান্সপোর্ট মাইনিং ইন্ডাস্ট্রিতে করা হবে। যেমনটা পুরো বিশ্বের মনে হয় যে পরবর্তীকালে হাইড্রোজেন সব দেশেরই ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। আপনাদের বলে রাখি, আইআইটি মাদ্রাজের বিজ্ঞানীরা ছোট্ট ইলেকট্রোলাইজার অর্থাৎ 16 স্কয়ার সেন্টিমিটারের ইলেকট্রোলাইজার ব্যবহার করে প্রায় 250 মিলিলিটার প্রতি ঘন্টার গতিতে হাইড্রোজেনকে প্রডিউস করেছে। যদিও বড় ইলেকট্রোলাইজারের সাহায্যে প্রায় 1 লিটার প্রতি ঘন্টার গতিতে হাইড্রোজেনকে প্রডিউস করা যেতে পারে। দেখতে গেলে এটা যথেষ্ট ছোট অ্যামাউন্ট, কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে সি ওয়াটার অর্থাৎ সমুদ্রের জল দিয়ে ফুয়েলকে তৈরি করা হবে, যেটা কখনো শেষ হবে না। যদি আপনাদের মার্কেট অ্যানালিসিস রিপোর্ট বলি, তাহলে 2022 সালে হাইড্রোজেন ইন্ডাস্ট্রি প্রায় 155 বিলিয়ন আমেরিকান ডলারের ছিল। 2030 সালে ইন্ডাস্ট্রি 500 বিলিয়ন আমেরিকান ডলারেরও ওপরে চলে যাবে। এর ফলে ফসিল ফুয়েল অর্থাৎ ডিজেল পেট্রোলের ইম্পোর্টে প্রায় 1 লাখ কোটি টাকার নির্ভরতাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া যাবে। এই গ্রিন এনার্জি দিয়ে দেশের রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিতে 125 মেগাওয়াটের বৃদ্ধি ঘটবে। এই মিশনের জন্য গভর্নমেন্ট 19,744 কোটি টাকার ফান্ড দিয়েছে, যাতে ভারতকে গ্রিন হাইড্রোজেনের হাব তৈরি করার উদ্দেশ্যে কাজ করা যায়। এর সাথেই ভারত হাইড্রোজেন ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। টাটা, অশোক লেল্যান্ড, রিলায়েন্স, আদানি গ্রুপ সহ দেশের 15টারও বেশি কোম্পানি হাইড্রোজেন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। শুধু এটাই নয়, আরো একটা খবর পুরো বিশ্বতে ভারতের নাম উজ্জ্বল করে দিয়েছে। আসলে বন্ধুরা, তামিলনাড়ুর 10 জন শিক্ষার্থী মিলে হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার্ড বোটকে ডিজাইন করেছে। এই বোর্ড সাকসেসফুলি তার কাজ করছে, আর এতে লাগানো সোলার প্যানেলের মাধ্যমে পুরো মেকানিজমকে চালানো হচ্ছে। আপনাদের বলে রাখি, গ্রিন হাইড্রোজেন এক ধরনের ক্লিন এনার্জি, যেটা রিনিউয়েবল এনার্জির মতো সোলার পাওয়ারের ব্যবহার করে জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে আলাদা করার মাধ্যমে উৎপন্ন হয়। হাইড্রোজেন উৎপন্ন করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথমটা হলো জলের ইলেকট্রোলিসিস। এতে জলকে বিদ্যুতের মধ্যে দিয়ে পাস করানো হয়, যার মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন জল থেকে আলাদা হয়ে যায়। দ্বিতীয় হলো প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বনকে ভেঙে দেওয়া হয়, আর এই সব ইলেকট্রোলাইজারের সাহায্যেই সম্ভব হয়। আসল ইলেকট্রোলাইজার হাইড্রোজেন অক্সিজেনের মলিকিউলকে আলাদা করে। এটা জলের মলিকিউলকে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করার জন্য বিদ্যুতের ব্যবহার করে। ইলেকট্রোলাইজার অনেক দামি হয়, কারণ ইলেকট্রোলাইজারে মেটালসকে মোল্টেন স্টেট অর্থাৎ গলিত অবস্থায় রাখা হয়, যাতে আয়নের ফ্রি মুভমেন্ট হয়ে থাকে। আর এই কারণে ইলেকট্রোলাইজার এত দামি হয়ে থাকে। এর সাথে ম্যানুফ্যাকচারিং এর কাজ অনেক মুশকিলের, কিন্তু মোদি সেই কোম্পানিকে ভারতে আমন্ত্রণ করছে, যে কোম্পানিগুলো ইলেকট্রোলাইজার তৈরি করতে এতটাই দক্ষ যে তারা সস্তা এবং ভরসাযোগ্য ইলেকট্রোলাইজার তৈরি করে দেবে। বন্ধুরা, এই হাইড্রোজেন অনেক ক্ষেত্রতেই এনার্জির কাজ করতে সক্ষম। হাইড্রোজেন উৎপন্ন করাতে ব্যবহার হওয়া বিদ্যুৎ কোনো রিনিউয়েবল সোর্স থেকে আসে। এর মানে হলো এমন সোর্স থেকে আসে যাতে বিদ্যুৎ উৎপাদনে দূষণ হয় না। তো এইভাবে উৎপন্ন হওয়া হাইড্রোজেনকে গ্রিন হাইড্রোজেন বলা হয়ে থাকে। যদিও দেখতে গেলে এখন উইন্ড মিল এবং সোলার পাওয়ারের মাধ্যমে এনার্জি উৎপন্ন করা হচ্ছে, যা থেকে দূষণ হয় না, কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এটা কাজে আসে না। মানছি, অনেক গাড়ি চালাতে, ট্রেন চালাতে এবং অনেক ফ্যাক্টরিতে এটা দিয়ে কাজ খুব সহজেই হয়ে যায়, কিন্তু আজও স্টিল এবং সিমেন্টের মতো ইন্ডাস্ট্রিতে কয়লার প্রয়োজন হচ্ছে। এর সাথেই এয়ারলাইন্স এবং জাহাজের জন্য লিকুইড ফুয়েলের প্রয়োজন হচ্ছে। দেখতে গেলে সোলার এনার্জি বা তা থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে সবকিছু চলবে না। এমনটাও মনে করা যেতে পারে যে দীর্ঘগামী যাত্রা রিনিউয়েবল এনার্জির উপর নির্ভর করে যাওয়া সম্ভব নয়। এই অবস্থায় প্রয়োজন হয় হাইড্রোজেনের, যার ব্যবহার স্টিল, সিমেন্ট ইন্ডাস্ট্রি সহ এয়ারলাইন্স এবং জাহাজে লম্বা দূরত্বের জন্য করা হয়ে থাকে। একে স্টোর করা যেতে পারে এবং চাহিদার হিসাবে আবার একে ব্যবহারও করা যেতে পারে। হাইড্রোজেন এত গুরুত্বপূর্ণ কারণ হাইড্রোজেন ডিজেলের তুলনায় 4 গুণ বেশি মাইলেজ দেয়। এই কারণের জন্যই ভারতে এই পদ্ধতিতে হাইড্রোজেন ফুয়েল তৈরি করার প্ল্যানিং ভীষণ দ্রুত গতিতে চলছে। আর এই সব বাস্তব এই জন্য লাগছে কারণ অলরেডি ভারতে গ্রিন হাইড্রোজেনে বাস এবং গাড়ি চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি ভারত দুনিয়ার সবচেয়ে বড় হাইড্রোজেন সাপ্লায়ার হয়ে যাবে। ভারতের ইকোনমিতে অনেক বড় বুস্ট দেখতে পাওয়া যাবে। আপাতত ভারতীয় বিজ্ঞানীদের তরফ থেকে করা এই বড় খোঁজের বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।